হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7। সামনে তাকান। মানুষ আজকাল সব কথা শোনে, বেশি কথা বলে শুনতেই চান। সময়কার যে কৃষকদের সমস্যা, নির্বাচন গেল, তারপরেও কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়েছিলাম। তার ভিত্তিতে গত পরশুদিন আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় রাজ্যের এবং দেশের কৃষক আন্দোলনের পরিস্থিতি সম্পর্কে আমরা আলোচনা করি এবং এই আলোচনার বিষয়বস্তু নিয়ে আপনাদের কাছে আজকে আমরা উপস্থিত হয়েছি। এখানে আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্যরা আছেন, আমাদের প্রবীণ নেতা মতিলাল সরকার, আমাদের সহ সম্পাদক রতন দাস এবং আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য সিদ্দিকুর রহমান। আমরা প্রথম যেটা, এরপরে এখন কৃষকদের ধান কেনা শুরু হয়েছে। ধান কিনছে হলো খারিফ মরশুম, এটাকে বলা হয়। আমাদের তিনটা মরশুম আছে, একটা আউশ, একটা খারিফ, আর একটা হলো আমন। এই খারিফ মরশুমে ধান যেটা কিনছে, কেন্দ্রীয় সরকার ডিক্লেয়ার করেছেন 23 টাকা করে, কিন্তু আমাদের রাজ্য সরকার দেখা গেল পুরনো যে রেট, এটা ডিক্লেয়ার হওয়ার পরেও 21 টাকা 83 পয়সাতে কিনছে। এটা আমরা তীব্র বিরোধিতা করি, প্রতিবাদ করছি। ঘোষিত কেন্দ্রীয় সরকারের নীতিও তারা আমাদের রাজ্যের বিজেপি সরকার মানছে না। দ্বিতীয় যে প্রশ্ন, আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে, মূল যে দাবি 2014 সালে নরেন্দ্র মোদী স্বীকার করেছিল এমএসপির ক্ষেত্রে, মিনিমাম সহায়ক মূল্যের ক্ষেত্রে, যে উৎপাদন খরচের 50% সঙ্গে 50% যোগ হবে। উৎপাদন খরচা মানে জমির খাজনা, জমি করতে যে কৃষকের পরিশ্রম, বীজ, সার, জলসেচ, সবগুলিকে ধরে যেটাকে বলা হয় কম্প্রিহেন্সিভ কস্টিং, C2। এইটার সঙ্গে আরো 50 ভাগ যোগ করলে, এটা ডক্টর স্বামীনাথন একটি এগ্রিকালচার মার্কেটিং এর যে ফর্মুলা অনুযায়ী তিনি করেছিলেন, বিজ্ঞান ভিত্তিক, এটাকে সবাই গ্রহণ করেছিল। কিন্তু এটাতে আমরা দেখেছি প্রতি কুইন্টালে প্রায় 1000 টাকার উপরে কম হয়। তাই আমরা তার প্রতিবাদ করেছি। এই প্রতিবাদের পরেও এখানে রাজ্য সরকার সেটা মানছে না, তাই আমরা বলব। দ্বিতীয়, গত বছর আমরা খাদ্যমন্ত্রীকে ডেপুটেশন দিয়েছিলাম, কারণ ধানটা কিনে খাদ্যমন্ত্রক, যে আমরা প্রতিটি ব্লকে যেতে হয়, উপজাতি এলাকাগুলি যেতে খাওয়ানো হয়। দেখা যায় এবারও তারা সেটা করছে না, আগের নির্দিষ্ট জায়গাগুলিতে এইটা সেখানে করছে। এই প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আমরা আমাদের আলোচনা যেটা এসছে, সামনে আমাদের মৌসুম আসছে, সারের প্রচন্ড উপলব্ধতা, বিএলডব্লিউ স্টোরেজ নাই, সাবসিডাইজ রেটে ইউরিয়ার দাম হলো 5 টাকা, এটা বাজারে বিক্রি হয় 15 টাকা 12 টাকা। পটাশ, সুপার ফসফেট, এই সারটাও লাগে, আসলে এই সময়টাতে দেখা গেল এগুলিও নাই, অপ্রতুলতা। এবং আরো একটা বিষয়, সরকারি গুদামেই পাওয়ার কথা, কিন্তু এটা বিএলডব্লিউর ইচ্ছা দেয় না, এটা কন্ট্রোল করে মন্ডল, পঞ্চায়েত, তাদের লিখিত কথা। এতে সাধারণ কৃষকরা এগুলি থেকে বঞ্চিত। এরপর যেটা বলব, আমরা গত 6 মাসে, নির্বাচনের আগে এবং নির্বাচনের রাজ্যের মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, সম্প্রতি আমরা দেখা করব আমাদের জেলাগুলো, মহকুমাগুলো, ডিএম, এসডিএম, কৃষি আধিকারিকরা, আমরাও রাজ্য থেকে কৃষি অধিকর্তা, হর্টিকালচার অধিকর্তা, প্রত্যেকের সঙ্গে আমাদের একেবারে জেলা মহকুমা পর্যায় থেকে আরম্ভ করে রাজ্য পর্যায়ে
কৃষকদের এই সমস্যাগুলো তুলে ধরার জন্য আমরা গেছি, আলোচনা করেছি। আমরা একই সূত্রে বাধা মনে সবাই বলছে না এগুলি ঠিক আছে, আমরা করবো। এখন পর্যন্ত কোন পর্যায় থেকে কোন ধরনের উদ্যোগ সহযোগিতা হচ্ছে না। সবচেয়ে গ্লেয়ারিং উদাহরণ, আমরা চিফ সেক্রেটারির সঙ্গে যেটা মিট করলাম, তখন নির্বাচনী বিধি ছিল। আমরা বললাম যে 3টা বিপর্যয় হয়ে গেল ডিসেম্বর এবং জানুয়ারি। কৃষিমন্ত্রী বলেছে, অ্যাসেম্বলিতে বলেছে, আমাদের কাছে যেমন বলেছে, এটা কেন হলো? অথচ টাকা আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। তিনি বলছেন কিন্তু হয়ে যাওয়ার কথা, আমি তো চেয়ারম্যান। এটা আমাদের সামনে ডাইরেক্টর আর সেক্রেটারি এগ্রিকালচারকে ফোন করলেন, করে দেখলেন যে আমাদের কথা ঠিক। তখন তিনি বলেছেন এটা তাড়াতাড়ি করেন। এটাও তো হয়ে গেল আজকে মোর দেন 15 দিন, 15 দিন। তাহলে সরকারের উচ্চ পর্যায়ে থেকে আরম্ভ করে আধিকারিক পর্যায়ে পর্যন্ত কৃষির প্রতি যে অবহেলাটা, এটা একেবারে স্পষ্ট। জলসেচের উৎসগুলো সব অকেজো, পাম্প অপারেটর নেই, কোনো নতুন নিয়ম নেই, যার ফলে বড় ফসল হয়নি। এবং এই এমনও যদি বৃষ্টি কমে যায় তখনই সেচের প্রয়োজন হবে, এটা হচ্ছে। এরপরে রেগার কাজ আমাদের দাবি ছিল যে রেগার কাজ কৃষিতে ব্যবহার করা। রেগার কাজই তো নেই। ভিডিওরা হিসাব দিচ্ছেন, আমরা যা নেটে গিয়ে দেখলাম লক্ষ লক্ষ টাকার কাজ হয়েছে, কিন্তু গ্রামে গিয়ে তো কোনো কাজ পাওয়া যায় না। তাহলে এগুলো কোথায় গেল? কারণ আমরা এটা নির্দিষ্টভাবে এই চালু করার জন্য বলছি। আগে আমরা দেখেতাম কৃষকদের পরামর্শ নেওয়া হতো কি করলে ভালো হবে, আর যারা বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী, তারা কি আবার পরামর্শ দিতেন তার সঙ্গে। এই ধরনের কোনো সিস্টেমটি টোটালি বন্ধ হয়ে গেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা গ্লেয়ারিং সমস্যা আমাদের রাজ্যের মধ্যে, শুধু না দেশেই আছে। হাতি এখন পর্যন্ত প্রায় 20 জন মারা গেল। বানরের উৎপাতে সবজি করা যায় না। সমস্ত বানর জঙ্গল থেকে এসে লোকালয়ে চলে এসেছে, ঘরের ভাত পর্যন্ত নিয়ে খেয়ে ফেলে। আমরা এই বিষয়গুলি বলেছি যেটি কি করে সমাধান করা যায়। বন দপ্তরকে আমরা সাজেশনও দিয়েছি, চিফ সেক্রেটারি, তিনি বলেছেন আমরা এটা দেখছি তো গত 2 বছর 3 বছর আমাদের চলছে প্রতিদিন। কয়েকদিন আগেও আরেকজন 70 বছর বয়স্ক হাতি এসেছে দৌড়াতে গিয়ে, তিনি আহত হয়ে আজকে শয্যাশায়ী। পরীক্ষার কেলেঙ্কারি, ডাক্তারি পরীক্ষা, চাকরির কেলেঙ্কারি, এই লোক প্রথম উপহার বিজেপি সরকার। এখন ইডি বলছে এটা আই ওয়াচ, হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, লক্ষ লক্ষ ছেলে মেয়েদের জীবন আজকে বিপন্ন। গোটা পৃথিবীর ইতিহাসে এই ধরনের কেলেঙ্কারি কোন দেশে হয়েছে বলে এখন পর্যন্ত কেউ বলতে পারে না। আমরা তারও প্রতিবাদ করছি। এই হলো যে মূল বিষয়গুলি আমি বললাম, তাতে যদি কিছু বাকি। এরপরে যেটা বলবো, দেশের কৃষকদের আমরা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাতে চাই যে কৃষক আন্দোলনকে নরেন্দ্র মোদীর সরকার অবহেলা করেছিলেন। তাদের কথা শুনবে না, তাদের দাবি মানা হবে না। কৃষক আন্দোলনের ফলে আজকে ৩৮টি লোকসভা কেন্দ্রে সরাসরি বিজেপি পরাজিত হয়েছে। সবচেয়ে যে গ্লেয়ারিং এক্সাম্পল উত্তরপ্রদেশে সবচেয়ে প্রতাপশালী বাহুবলী অজয় মিশ্র টেনি, যে 4 জন কৃষক এবং একজন সাংবাদিককে তার ছেলেকে দিয়ে খুন করেছিল, গাড়ি চালিয়ে মেরে ফেলেছিল। তাকে বলছিলাম তাকে গ্রেপ্তার করা হোক, তার বিরুদ্ধে কেস নেওয়া হোক, তার ছেলের বিরুদ্ধে কেস আছে। তাকে বলেছিলাম যে কে করে সে আবার ক্যান্ডিডেট পায়, তাকে পরাজিত করেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে মানুষ
এর কথা না শুনলে এই জায়গাটা হয়। তাহলে সেখানে আরো 150টি আসনে কৃষক অধ্যুষিত জেলা বিজেপি পরাজিত হয়েছে। এই যে বিষয়টা আমরা বলবো যে জনগণের এই কথাগুলো যদি অমান্য করা হয়, এই রাজ্যের বিজেপি সরকারকে বলবো আমরা, মানুষ কিন্তু ঠিক আছে। এই জায়গায় আরেকটা বিষয় আমাদের কাছে এসেছে, এটা নরেন্দ্র মোদীর সাইজ ছোট হয়ে গেছে, 370 জায়গা 240, 400 পারের জায়গা 292, মাত্র 20টা আসনে সরকার আছে। কিন্তু বিজেপি এখনো বিরোধীদের সেখানে কণ্ঠ রোধ করার জন্য একের পর এক সিদ্ধান্ত এখনো নিচ্ছে। কেজরিওয়ালকে জামিন দিচ্ছে, ইস্যু কি ইস্যু নেই, একবার কোর্ট রায় দিল জামিন রাখবো, তারপর আবার দেয়া গেল গিয়া সেখানে কোর্টকে চাপ দিয়ে তার জামিন রোধ করে দিল। ঠিক একইভাবে সম্প্রতি আমরা দেখলাম 14 বছর আগে তারা বক্তৃতা করেছিল, আমাদের বোকার জয়ী যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের লেখক অরুন্ধতী রায় এবং সেখানে আরেকজন প্রাক্তন আইনের অধ্যাপক ডক্টর শেখওয়াত হোসেন, তারা 2010 সালে একটি বক্তৃতা করেছিল। সেই বক্তৃতাতে তেমন কোনো বিষয় ছিল রাষ্ট্রবিরোধী। এখন দিল্লির গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর, তাদেরকে ইউএপি দেশদ্রোহী আইনে গ্রেপ্তার করার জন্য অনুমতি দিয়েছে। গোটা পৃথিবীতে তার বিরুদ্ধে হচ্ছে। আর এই আইনটা কি, এটা নরেন্দ্র মোদী বলে থাকেন শহরের নকশা। তাতে এখন পর্যন্ত প্রায় 16 জন এরকম বিশিষ্ট ব্যক্তিত্ব ভারতবর্ষে যে মোদীর বিরোধী, বিজেপির বিরোধী কথা বলে, তাই তাদেরকে জেলে পুরে রেখেছে। এবং জেলে পুরে রাখলে কিছুদিন আগেও দেখা গেল যে একজন প্রাক্তন আমাদের দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক GL সাইবল 10 বছর জেল থেকে পড়ে কোর্ট তাকে বিনা কোনো ধারাতেই ছেড়ে দিতে হচ্ছে, অত তাকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে। এই বয়স্ক লোক অতি সম্প্রতি নিউজ ক্লিকের যে সম্পাদক, প্রতিষ্ঠাতা সম্পাদক, দেশের বিশিষ্ট বিজ্ঞান আন্দোলনের অন্যতম প্রচারক, সেখানে সম্পাদক প্রবীর পুরকাস্তেও একই আইনে উপায় নিয়ে গ্রেপ্তার করেছে। শেষ পর্যন্ত দিল্লির কোর্ট তাকে একেবারে বিনা ইয়েতেই প্রায় জামিন দিয়ে দিল, বেকসুর খালাস করেছে। এই যে বিরোধীদের কণ্ঠস্বরকে দাবি রাখার জন্য তার যে প্রচেষ্টা, এটা নরেন্দ্র মোদী আজকেও সেখানে করছে। যেমন স্পিকার নির্বাচনে, প্রোটেম স্পিকার নির্বাচনে দেখা গেল 8 বারের সাংসদ থাকতে 7 বার কি করেছে, তার দল তাকে খুশি করেছে। আজকে প্রতিবাদ হচ্ছে, এটা তো গণতন্ত্রের পক্ষে লজ্জার কথা। যখন সাংসদরা প্রতিবাদ আর শপথ দেবে সংসদ হিসেবে, তার প্রতিবাদের মুখে বলবো কে নরেন্দ্র মোদী।